এক্সকিউজ মি স্যার, আমি কি ভেতরে আসতে পারি? দরজার ওপাশ থেকে ভেসে আসা মিষ্টি কণ্ঠটা শুনে আমি ল্যাপটপ থেকে চোখ তুললাম। জি আসুন। দরজা খুলে ভেতরে ঢুকলো একটা মেয়ে। সাদা নীল কম্বিনেশনের সালোয়ার কামিজ, হাতে একটা ফাইল, মুখে হালকা নার্ভাসনেস। মেয়েটা এসে আমার সামনে চেয়ারে বসলো। আমি কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইলাম। কারণটা ঠিক বুঝতে পারছিলাম না। হয়তো তার চোখ দুটো, অথবা মুখের সেই অদ্ভুত শান্ত হাসিটা। স্যার। আমি হঠাৎ বাস্তবে ফিরলাম। জি, ওহ সরি, আপনার সিভিটা দিন। মেয়েটা ফাইল এগিয়ে দিল। আমি সিভির ওপর চোখ বুলিয়ে নামটা পড়লাম, স্নেহা রহমান। নামটার মধ্যেও যেন একটা আলাদা মাধুর্য ছিল। তাকিয়ে দেখলাম সে কিছুটা ইতস্তত বোধ করছে। আমি গম্ভীর স্বরে বললাম, আপনি কি নার্ভাস? স্নেহা ছোট্ট করে হাসল। একটু। আসলে এটা আমার প্রথম জব ইন্টারভিউ। চিন্তার কিছু নেই, আমি খেয়ে ফেলবো না। সে হেসে ফেলল। আর সেই হাসিটা দেখে আমার মনে হলো এই মেয়েটা হাসলে অফিসের সব টিউবলাইট বন্ধ করে দিলেও আলো কমবে না। আমি মনে মনে নিজেকে ধমক দিলাম। তারপর স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম। আচ্ছা, আপনি নিজের সম্পর্কে কিছু বলুন। স্নেহা কথা বলা শুরু করলো, আর আমি তার কথা শোনার চেয়ে তাকে দেখতে বেশি ব্যস্ত হয়ে গেলাম। মেয়েটা আত্মবিশ্বাসী, ভদ্র, আর সবচেয়ে বড় কথা, একদম অভিনয় করে কথা বলে না। যা বলছে মন থেকে বলছে। প্রায় ২০ মিনিট ইন্টারভিউ চলল। শেষে আমি ফাইলটা বন্ধ করলাম। ঠিক আছে, আমরা আপনাকে জানিয়ে দেব। স্নেহার মুখটা একটু মলিন হয়ে গেল। জি স্যার। সে উঠে দাঁড়ালো, দরজার কাছে গিয়ে আবার ঘুরে তাকালো। আসি স্যার, ধন্যবাদ। ওয়েলকাম। সে চলে গেল। দরজাটা বন্ধ হওয়ার পরও আমি কয়েক সেকেন্ড সেদিকেই তাকিয়ে রইলাম। তারপর নিজের অজান্তেই বলে উঠলাম, মেয়েটাকে না নিলে কোম্পানিরই ক্ষতি। পাশ থেকে আমার বন্ধু রাহাত বলে উঠল, কোম্পানির ক্ষতি নাকি তোর? আমি কাশি দিয়ে গম্ভীর হওয়ার চেষ্টা করলাম। অফিসিয়াল কারণে বলেছি। বুঝেছি। রাহাতের মুখের হাসি দেখে বুঝলাম কিছুই লুকাতে পারেনি। রাহাত হচ্ছে এই কোম্পানির এইচআর ম্যানেজার। ইন্টারভিউ নেওয়ার সময় দুজন একসাথেই নেই। সেদিন রাতে বাসায় ফিরেও অদ্ভুতভাবে বারবার একটা নামই মাথায় ঘুরছিল, স্নেহা। বিষয়টা আমার নিজের কাছেই অদ্ভুত লাগছিল। একটা ইন্টারভিউ, মাত্র ২০ মিনিটের পরিচয়, এর বেশি কিছুই তো না। তাহলে কেন বারবার মেয়েটার হাসিটা মনে পড়ছে? কেন তার সে নার্ভাস মুখটা চোখের সামনে ভেসে উঠছে? আমি বিছানায় শুয়ে মোবাইল হাতে নিয়ে অনেকক্ষণ এপাশ ওপাশ করলাম, কিন্তু ঘুম আর এলো না। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে উঠে বসে গেলাম। নিজেকেই বললাম, আবির তোর কি হয়েছে? কিন্তু কোনো উত্তর পেলাম না। শুধু মনে হলো অনেকদিন পর কাউকে দেখে আমার ভেতরটা একদম অদ্ভুতভাবে নড়ে উঠেছে। পরদিন সকাল, অফিসে ঢুকেই সবার আগে রাহাতের কেবিনে গেলাম। রাহাত তখন কফি খাচ্ছিল। আমাকে দেখে ভ্রু উঁচু করল। কি ব্যাপার, সকাল সকাল আমার কেবিনে? কালকে যে ইন্টারভিউ হয়েছিল সেগুলোর ফাইনাল লিস্ট রেডি? রাহাত কফির মগ নামিয়ে রহস্যময় হাসি দিল। কোন ইন্টারভিউটার কথা বলছিস? সবগুলোর। ও আচ্ছা, স্নেহা রহমানেরটা বলছিস? আমি চোখ ছোট করে তার দিকে তাকালাম। এই নামটা আলাদা করে কেন বলছিস? কারণ তোর মুখে এই নামটা লেখা আছে। ফালতু কথা বলিস না। ফালতু কথা না। কালকে মেয়েটা বের হওয়ার পর ৫ মিনিট দরজার দিকে তাকিয়েছিলি, আমি সব দেখেছি। আমি কিছু বললাম না। রাহাত এবার হেসে উঠল। চিন্তা করিস না, মেয়েটা সত্যিই ভালো, কাজও পারে। আমরা তাকেই সিলেক্ট করেছি। কথাটা শুনে অদ্ভুত একটা স্বস্তি পেলাম, যেন বুকের ভেতর চাপা পড়ে থাকা কিছু একটা হালকা হয়ে গেল। কিন্তু সেই স্বস্তিটা আমি মুখে প্রকাশ করলাম না। আমি গম্ভীর গলায় বললাম, গুড, যোগ্য প্রার্থীকে সুযোগ দেওয়া উচিত। অবশ্যই, বিশেষ করে যখন বস সাহেব আগ্রহ দেখান। রাহাত। রাহাত হেসে কফির মগ নিয়ে অন্যদিকে তাকিয়ে রইল।
2 দিন পর স্নেহার জয়নিং। সকাল 10টার দিকে রিসেপশন থেকে ফোন এলো, নতুন কর্মী এসেছে। আমি কেবিনের গ্লাসের ওপাশ দিয়ে তাকিয়ে দেখলাম স্নেহা দাঁড়িয়ে আছে। আজ তার পরনে হালকা গোলাপি রঙের ড্রেস, হাতে কয়েকটা ডকুমেন্ট, মুখে সেই একই ভদ্র হাসি। আমি অজান্তেই তাকিয়ে রইলাম। তারপর দ্রুত নিজের কাজে মন দিলাম। কিছুক্ষণ পর দরজায় নক পড়ল। ঠক ঠক। কাম ইন। দরজা খুলে স্নেহা ভেতরে ঢুকল। স্যার আসতে পারি? অবশ্যই, বসুন। সে চেয়ারে বসল। তার চোখে আজ প্রথম দিনের উত্তেজনা আর ভয় দুটোই স্পষ্ট। আমি ফাইল দেখতে দেখতে বললাম, প্রথম দিন বলে নার্ভাস লাগছে? স্নেহা হালকা হেসে মাথা নেড়ে বলল, একটু তো লাগছেই। ভয় পাওয়ার কিছু নেই, এখানে সবাই অনেক সাপোর্টিভ। স্নেহা হালকা হাসল। আমি ইন্টারকমে রাহাতকে কল দিলাম। রাহাত, একবার আমার কেবিনে আয়। 2 মিনিটের মধ্যেই রাহাত এসে হাজির। কি হলো? স্নেহার ডিপার্টমেন্ট, ডেস্ক আর টিমের ব্যাপারগুলো বুঝিয়ে দে। রাহাত আমার দিকে একবার তাকালো, তারপর স্নেহার দিকে। মুখে এমন একটা হাসি ফুটল যেটা আমার মোটেও ভালো লাগলো না। অবশ্যই, নতুন এমপ্লয়িদের জন্য তো আমরা আছি। আমি ভ্রুকুচকে তার দিকে তাকালাম। সে এমন ভাব করলো যেন কিছুই বুঝতে পারেনি। কিছুক্ষণ পর স্নেহা নিজের ডেস্কে চলে গেল। আমার কেবিন থেকে পুরো অফিস ফ্লোর দেখা যায়। কাজ করার চেষ্টা করছিলাম, কিন্তু অদ্ভুতভাবে চোখ বারবার ওই দিকেই চলে যাচ্ছিল। নতুন জায়গা বলে স্নেহা সবার সাথে খুব সাবধানে কথা বলছে। কাউকে কিছু জিজ্ঞেস করার আগে 2বার ভাবছে। ফাইল ধরছে এমনভাবে যেন ভুল করলে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হয়ে যাবে। আমি নিজের অজান্তেই হেসে ফেললাম। মেয়েটা সত্যিই অন্যরকম। লাঞ্চ টাইমে রাহাত আবার আমার কেবিনে ঢুকলো। চল খেতে যাই। তুই যা, আমি পরে খাবো। পরে খাবি নাকি কারোর জন্য অপেক্ষা করছিস? বেশি কথা বলিস না। আচ্ছা, একটা কথা বল, কি? মেয়েটাকে পছন্দ হয়েছে তোর? আমি ফাইলের দিকে তাকিয়ে বললাম, অফিসে এসব নিয়ে কথা বলতে চাই না। তার মানে উত্তর হ্যাঁ? মানে টানে কিছু না, যা এখান থেকে। রাহাত হেসে বেরিয়ে গেল। বিকেলের দিকে একটা ছোট্ট ঘটনা ঘটল। আমি একটা রিপোর্ট দেখছিলাম, হঠাৎ দরজায় নক। কাম ইন। দরজা খুলে স্নেহা ভিতরে এলো। তার হাতে কয়েকটা ফাইল, মুখে হালকা অস্বস্তি। স্যার, একটু হেল্প লাগবে। বলুন। এই সফটওয়্যারটার একটা অংশ বুঝতে পারছি না। আমি চেয়ার থেকে উঠে তার পাশে গিয়ে দাঁড়ালাম। সে ল্যাপটপটা আমার দিকে ঘুরিয়ে দিল। আমি বিষয়টা বুঝিয়ে দিতে শুরু করলাম, কিন্তু সমস্যা হলো স্নেহা এত মনোযোগ দিয়ে শুনছিল যে আমি কয়েকবার কি বলছিলাম ভুলে যাচ্ছিলাম। তার চুলের হালকা শ্যাম্পুর গন্ধ ভেসে আসছিল, আর সে যখন কিছু না বুঝে ভ্রু কুঁচকাচ্ছিল তখন তাকে আরও বেশি মায়াবী লাগছিল। আমি দ্রুত নিজেকে সামলে নিলাম। এখন বুঝতে পেরেছেন? স্নেহার মুখ উজ্জ্বল হয়ে উঠল। জি স্যার, এখন একদম ক্লিয়ার। গুড। ধন্যবাদ স্যার। ইটস ওকে। চলে যাওয়ার সময় আবার ঘুরে তাকালো। স্যার, জি? সবাই বলেছিল আপনি নাকি খুব স্ট্রিক্ট। তারপর? স্নেহা মুচকি হাসল। আমার তো তা মনে হচ্ছে না। কথাটা বলেই সে বেরিয়ে গেল, আর আমি কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে রইলাম। অদ্ভুত ব্যাপার হলো, একটা সাধারণ বাক্য কখনো কখনো পুরো দিনটা ভালো করে দিতে পারে। সেদিন অফিস ছুটির পরও আমি কেবিনে বসেছিলাম। হঠাৎ গ্লাসের ওপারে চোখ গেল। পুরো ফ্লোর প্রায় খালি, কিন্তু স্নেহা এখনও নিজের ডেস্কে বসে কাজ করছে। ঘড়িতে তখন সন্ধ্যা 6:30। আমি অবাক হয়ে বাইরে বের হলাম। তার ডেস্কের সামনে গিয়ে দাঁড়াতেই সে চমকে মাথা তুলল। এখনও বাসায় যাননি? স্নেহা একটু অপ্রস্তুত হয়ে বলল, একটা রিপোর্ট শেষ করছিলাম স্যার। প্রথম দিনেই ওভারটাইম? স্নেহা লজ্জা পেয়ে হাসল। কাজটা শেষ না করে যেতে ইচ্ছে করছিল না। আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম, তারপর বললাম, কাজের প্রতি দায়িত্ববোধ ভালো, কিন্তু নিজের প্রতিও দায়িত্ব আছে। এখন ল্যাপটপ বন্ধ করুন, বাসায় যান। কিন্তু
এটা বসের অর্ডার। সে হেসে ফেলল। ওকে স্যার। আমি মাথা নেড়ে নিজের কেবিনে ফিরে এলাম, কিন্তু সেদিন বাসায় ফেরার পথে বারবার একটা কথাই মনে হচ্ছিল, মেয়েটা অন্যদের মতো না। এই শহরের সবাই কাজ করে নিজের দায়িত্ব পালন করার জন্য, কিন্তু স্নেহার মধ্যে একটা আলাদা আন্তরিকতা আছে। সে কাজটাকে শুধু চাকরি হিসেবে দেখছে না, নিজের একটা অংশ বানিয়ে ফেলতে চাইছে। এরপর দিনগুলো দ্রুত কেটে যেতে লাগলো। সপ্তাহে 2-3 বার টিম মিটিং হতো। আগে এসব মিটিং আমার কাছে খুবই সাধারণ একটা ব্যাপার ছিল, কিন্তু এখন অদ্ভুতভাবে মিটিংয়ের সময়টুকুর জন্য অপেক্ষা করতাম, কারণ সেখানে স্নেহাও থাকতো। কনফারেন্স রুমে সবাই যখন নিজেদের আইডিয়া শেয়ার করত, স্নেহা প্রথম দিকে খুব কম কথা বলতো, কিন্তু আমি লক্ষ্য করলাম সে চুপচাপ থাকলেও সবকিছু মন দিয়ে শোনে, আর যখন কোনো মতামত দেয় তখন সেটা ভেবেচিন্তেই দেয়। একদিন মিটিংয়ে একটা প্রজেক্ট নিয়ে আলোচনা হচ্ছিল। পুরো টিম একটা বিষয় নিয়ে আটকে ছিল। হঠাৎ স্নেহা আস্তে করে বলল, স্যার, একটা আইডিয়া শেয়ার করতে পারি? অবশ্যই। সে নিজের পরিকল্পনাটা বুঝিয়ে বলল। রুমে কয়েক সেকেন্ড নীরবতা নেমে এলো। তারপর রাহাত বলল, আরে, এটা তো সত্যিই কাজ করবে। আমি স্নেহার দিকে তাকালাম। সে তখন নার্ভাসভাবে কলম ঘোরাচ্ছিল। আমি হালকা হেসে বললাম, খুব ভালো সাজেশন। কথাটা শুনে তার মুখে যে আনন্দটা ফুটে উঠেছিল সেটা আমার পুরো দিনটাই ভালো করে দিয়েছিল। ধীরে ধীরে আমাদের কথাবার্তাও বাড়তে লাগলো। প্রথমে শুধু কাজ নিয়ে কথা হতো, তারপর কাজের ফাঁকে ছোট ছোট গল্প, কখনো কফি মেশিনের সামনে দাঁড়িয়ে, কখনো লিফটের জন্য অপেক্ষা করতে করতে, কখনো বা মিটিং শেষে সবাই বেরিয়ে যাওয়ার পর। আমি খেয়াল করলাম স্নেহা খুব সহজে কারো সম্পর্কে খারাপ কথা বলে না, কাউকে নিয়ে অভিযোগও করে না। আর তার সবচেয়ে বড় গুণ হলো সে নিজের সাফল্য নিয়ে কখনো অহংকার করে না। একদিন দুপুরে অফিস ক্যান্টিনে বসেছিলাম। হঠাৎ দেখলাম স্নেহা একা একা খাচ্ছে। আমি তার টেবিলের সামনে গিয়ে দাঁড়ালাম। বসতে পারি? স্নেহা কিছুটা অবাক হলো। জি স্যার, অবশ্যই। আমি বসে পড়লাম। কয়েক মিনিট সাধারণ কথাবার্তার পর জিজ্ঞেস করলাম, আপনার বাসা কোথায়? মিরপুর। পরিবারের সাথে থাকেন? স্নেহার চোখে হঠাৎ মায়া মিশে গেল। জি, আম্মু, ছোট ভাই আর আমি। আপনার বাবা? কয়েক সেকেন্ড চুপ করে থেকে সে বলল, বাবা 5 বছর আগে মারা গেছেন। আমি থেমে গেলাম। তার মুখের হাসিটা তখনও ছিল, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টটাও বুঝতে পারলাম। আমি আস্তে করে বললাম, সরি। সে মাথা নেড়ে বলল, ইটস ওকে স্যার, জীবন তো থেমে থাকে না। কথাটা খুব সাধারণ ছিল, কিন্তু তার বলার ভঙ্গি আমাকে স্পর্শ করেছিল। সেদিনের পর থেকে আমি অজান্তেই তার সম্পর্কে আরও জানতে শুরু করলাম। সে কি পছন্দ করে, কি খেতে ভালোবাসে, অফিস শেষে বাসায় গিয়ে কি করে, ছোট ভাইটা কোন ক্লাসে পড়ে, তার আম্মুর শরীর কেমন, এমনকি কোন গান শুনতে ভালো লাগে সেটাও একদিন জেনে ফেললাম। আর যত জানছিলাম ততই বুঝতে পারছিলাম আমি বিপদে পড়ছি, কারণ প্রথম দিনের সেই ভালো লাগাটা আর শুধু ভালো লাগা নেই, ধীরে ধীরে সেটা অন্য কিছুর রূপ নিচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, প্রতিদিন সকালে অফিসে এসে স্নেহাকে না দেখলে এখন দিনটা যেন অসম্পূর্ণ লাগে। দিনগুলো কেটে যাচ্ছিল, আর অদ্ভুতভাবে স্নেহা আমার প্রতিদিনের অভ্যাসের একটা অংশ হয়ে উঠছিল। সকালে অফিসে ঢুকেই প্রথমে চোখ যাকে খুঁজত সে স্নেহা। কোনো মিটিংয়ে সে না থাকলে কেন জানি পুরো পরিবেশটাই ফাঁকা ফাঁকা লাগতো। আমি অবশ্য এসব কাউকে বুঝতে দিতাম না, এমনকি নিজের কাছেও স্বীকার করতাম না। একদিন বিকেলে অফিসের কাজের চাপ একটু কম ছিল। স্নেহা একটা ফাইল জমা দিতে আমার কেবিনে এলো। ফাইলটা টেবিলে রেখে বলল, স্যার, কালকে হয়তো অফিসে আসতে একটু দেরি হবে। কোনো সমস্যা? না স্যার, আম্মুকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। আন্টির শরীর খারাপ? তেমন কিছু না, কয়েকদিন ধরে হাঁটুর ব্যথাটা একটু বেড়েছে। ও আচ্ছা, ঠিক আছে। পরের দিন অফিস শেষে বাসায় ফেরার সময় হঠাৎ মনে হলো খোঁজ নেওয়া উচিত। স্নেহাকে ফোন দিলাম। ওপাশ থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো। আসসালামু
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আন্টি কেমন আছেন? কয়েক সেকেন্ড নীরবতা। মনে হলো সে এমন ফোন আশা করেনি। অনেকটাই ভালো আছেন স্যার। গুড। আপনি মনে রেখেছেন? আমি হেসে বললাম, সব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখি। কথাটা বলেই বুঝলাম একটু বেশি বলে ফেলেছে। আরও কয়েকদিন পর একটা প্রজেক্টের কাজের সূত্র ধরে স্নেহার বাসার কাছাকাছি যেতে হয়েছিল। কাজ শেষ হওয়ার পর হঠাৎ মনে হলো একবার খোঁজ নিয়ে যাওয়া যাক। ফোন করতেই স্নেহা অবাক হয়ে গেল। স্যার আপনি এখানে? কাছেই একটা মিটিং ছিল, ভাবলাম আন্টির খবর নিয়ে যাই। প্রথমে সে অনেকবার না না করল, কিন্তু শেষ পর্যন্ত ঠিকানাটা দিল। ছোট্ট গোছানো একটা বাসা। দরজা খুললেন স্নেহার আম্মু, মুখে অদ্ভুত মায়া। আমি সালাম দিতেই তিনি হাসি মুখে ভেতরে ডাকলেন। এতদিন আপনার কথা শুধু শুনেছি, আজ সরাসরি দেখলাম। আমি অবাক হয়ে স্নেহার দিকে তাকালাম। সে লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে রইল। আন্টি আবার বললেন, আমার মেয়ে বলে ওর বস নাকি খুব ভালো মানুষ। এই প্রথম আমি দেখলাম স্নেহার কান পর্যন্ত লাল হয়ে গেছে। সেদিন খুব বেশি সময় থাকিনি, কিন্তু অল্প সময়ে বুঝেছিলাম মেয়েটা কেন এত সুন্দর মনের মানুষ। তার পরিবারটাও ঠিক তেমনই। বাসা থেকে বের হওয়ার সময় আন্টি বললেন, বাবা সময় পেলে আবার এসো। আমি হেসে মাথা নেড়ে বিদায় নিলাম। পরদিন অফিসে ঢুকতেই দেখলাম স্নেহা নিজের ডেস্কে বসে কাজ করছে। আমাকে দেখেই দাঁড়িয়ে গেল। স্যার, জি? কালকে আসার জন্য ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কি আছে? স্নেহা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, জানি না, কিন্তু ভালো লেগেছে। সেদিন প্রথমবার তার চোখের দিকে তাকিয়ে আমার বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি হলো। এতদিন যা শুধু ভালো লাগা ছিল, সেটা যেন ধীরে ধীরে গভীর কিছুতে বদলে যাচ্ছে। তারপর থেকে অজান্তেই আমি আরও দুর্বল হতে লাগলাম। কোনোদিন সে অফিসে একটু দেরি করলে অস্থির লাগত। মিটিংয়ে সে চুপচাপ থাকলে জানতে ইচ্ছে করত মন খারাপ কিনা। লাঞ্চ না করলে রাগ হতো, অতিরিক্ত কাজ করলে চিন্তা হতো। আর এই অনুভূতিগুলোকে যতই এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, ততই যেন সেগুলো আরও গভীর হয়ে উঠছিল। এক রাতে বারান্দায় দাঁড়িয়েছিলাম, হাতে এক কাপ কফি, চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ মনে হলো, আর কতদিন? আমি কি সারা জীবন এভাবেই নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখব? যদি স্নেহাকে না বলি, তাহলে হয়তো কোনো দিনই জানতে পারবো না সে কী ভাবে। সেদিনই সিদ্ধান্ত নিলাম, আমি স্নেহাকে আমার মনের কথা জানাবো। পরের সপ্তাহে এক বিকেলে তাকে ফোন দিলাম। জি স্যার। আজ অফিসের পর একটু সময় হবে? কোনো জরুরি কাজ? হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। কয়েক সেকেন্ড চুপ থেকে সে বলল, আচ্ছা স্যার। অফিস শেষে আমি তাকে শহরের একটা শান্ত সুন্দর জায়গায় নিয়ে গেলাম। লেকের পাশে ছোট্ট একটা রেস্টুরেন্ট, খুব বেশি ভিড় নেই। সন্ধ্যার আলো পানির উপর পড়ে সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে। কিন্তু আমার ভেতরে তখন ঝড়। জীবনে অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু সেদিনের মতো নার্ভাস কখনো লাগেনি। কিছুক্ষণ নীরবতার পর আমি বললাম, স্নেহা, একটা কথা বলবো? জি স্যার। আমি গভীর নিঃশ্বাস নিলাম। আপনার বস হিসেবে নয়, একজন মানুষ হিসেবে বলছি। সে চুপচাপ তাকিয়ে রইল। আমি আপনাকে পছন্দ করি। স্নেহার চোখের পলক থেমে গেল। আমি আবার বললাম, অনেকদিন ধরেই করি, আর এখন মনে হচ্ছে এটা শুধু ভালো লাগা না, এর চেয়েও বেশি কিছু। আমি চাই আপনি আমার জীবনের অংশ হন। কথাগুলো বলার পর মনে হলো বুকের ওপর থেকে বিশাল একটা বোঝা নেমে গেছে। কিন্তু স্নেহার মুখের দিকে তাকিয়ে আমার হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। কারণ সে হাসছিল না, বরং তার চোখে অদ্ভুত একটা কষ্ট দেখা যাচ্ছিল। স্নেহা ধীরে ধীরে বলল, স্যার প্লিজ এমন বলবেন না। আমি থমকে গেলাম। কেন? সে নিচের দিকে তাকালো। কারণ এটা অসম্ভব না। অসম্ভব কেন? আপনার আর আমার জগৎ আলাদা। আমি চুপ করে শুনছিলাম। আপনি বড়লোক পরিবারের ছেলে, বড় কোম্পানির মালিক, আর আমি একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমাদের মধ্যে অনেক পার্থক্য।
এসব আমার কাছে কোনো ব্যাপার না। স্নেহা মাথা নেড়ে বলল। কিন্তু আমার কাছে ব্যাপার। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম। আমি মানুষকে দেখি, তার অবস্থানকে না। এটাও বললাম টাকার সাথে ভালোবাসার কোনো সম্পর্ক নেই, কিন্তু সে নিজের সিদ্ধান্তে অটল রইল। শেষে আস্তে করে বলল, আপনি খুব ভালো মানুষ স্যার, তাই চাই না পরে কোনোদিন আপনার জীবনের সমস্যার কারণ হই। আমাকে ক্ষমা করবেন, আপনি আমার থেকেও ভালো কাউকে রিজার্ভ করেন। সেদিন বাসায় ফেরার সময় জীবনে প্রথমবার নিজেকে এতটা অসহায় মনে হয়েছিল। তারপর কয়েক সপ্তাহ কেটে গেল। স্নেহা প্রতিদিন অফিসে আসতো, সব কাজ করত, সব মিটিংয়েও থাকতো, কিন্তু আমাদের মাঝখানে একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে গিয়েছিল। আগে যেখানে ছোট ছোট বিষয়ে কথা হতো, এখন শুধু প্রয়োজনীয় কথাই হতো। আগে সে আমার কেবিনে এসে গল্পের ছলে কিছু জিজ্ঞেস করত, এখন ইমেইল করে। আগে চোখে চোখ পড়লে হাসতো, এখন দ্রুত অন্যদিকে তাকিয়ে নাই। আর আমি প্রতিদিন আরও অস্থির হয়ে উঠছিলাম। কাজে মন বসছিল না, রাতে ঘুম আসতো না, মিটিংয়ে মনোযোগ হারিয়ে ফেলতাম। কয়েকবার একই ফাইল ভুল করে সাইন করে ফেলেছে। একদিন দুপুরে রাহাত হঠাৎ আমার কেবিনে ঢুকে দরজা বন্ধ করে দিল। আমি ভ্রুকুচকে বললাম, কি হলো? রাহাত চেয়ার টেনে সামনে বসল। এবার সত্যিটা বল। কোন সত্যি? আমার সাথে অভিনয় করিস না। আমি চুপ রইলাম। তুই কয়েক মাস ধরে অন্য মানুষ হয়ে গেছিস। আরও বলল, অফিসে আছিস কিন্তু মন অন্য কোথাও। কি হয়েছে বল আমায়। আমি কিছুক্ষণ নীরবে বসে থাকলাম, তারপর দীর্ঘশ্বাস ফেললাম। হয়তো এতদিনে প্রথমবার কাউকে সব বলার প্রয়োজন অনুভব করছিলাম। আমি ধীরে ধীরে পুরো ঘটনাটা খুলে বললাম। প্রথম ইন্টারভিউ থেকে শুরু করে স্নেহার প্রতি আমার অনুভূতি, প্রপোজ করা আর তার প্রত্যাখ্যান, সব কিছু। সব শুনে রাহাত কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, জানিস আবির, কি? আমার মনে হয় না মেয়েটা তোকে অপছন্দ করে। আমি অবাক হয়ে তাকালাম। কখনো কখনো মানুষ ভালোবাসার কারণে না বলে না, ভয় থেকে না বলে। আর স্নেহার চোখে আমি ভয়টাই বেশি দেখছি। রাহাতের কথাটা শুনে আমি কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। তুই কি সত্যি তাই মনে করিস? রাহাত মাথা নেড়ে বলল, হ্যাঁ, যদি মেয়েটা তাকে অপছন্দ করত তাহলে অনেক আগেই দূরত্ব তৈরি করত। তাহলে এখন আমি কি করব? রাহাত চেয়ার থেকে উঠে দাঁড়ালো। খুব সহজ, প্রেমিকের মতো না, পরিবারের মানুষের মতো তার জীবনে ঢোক। আমি ভ্রুকুচকে তাকালাম। সোজা বিয়ের প্রস্তাব নিয়ে ওদের বাসায় যা, আন্টির সাথে কথা বল। তুই যদি সত্যি সিরিয়াস হস তাহলে আর লুকিয়ে লাভ নেই। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, তুই যাবি আমার সাথে? রাহাত হেসে বলল, শুরু থেকে আমি আছি, শেষ পর্যন্ত থাকবো। পরে কয়েকদিন আমি অনেক ভেবেছি, তারপর একদিন সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে যাব। ফল আর মিষ্টি নিয়ে আমি আর রাহাত স্নেহাদের বাসার সামনে দাঁড়িয়ে আছি। কলিং বেল চাপতেই দরজা খুললেন আন্টি। আমাদের দেখে তিনি অবাক হলেও হাসি মুখে ভেতরে ডাকলেন। আরে বাবা, এসো এসো। আমি আর রাহাত ড্রয়িং রুমে বসলাম। কিছুক্ষণ সাধারণ কথাবার্তার পর আমার বুকের ভেতরটা আবার অস্থির হয়ে উঠল। শেষ পর্যন্ত সাহস করে বলেই ফেললাম, আন্টি, আজ একটা বিশেষ কারণে এসেছি। তিনি কৌতূহলী চোখে তাকালেন। আমি গভীর শ্বাস নিলাম। আমি স্নেহাকে বিয়ে করতে চাই। কথাটা শুনে পুরো ঘর কয়েক সেকেন্ডের জন্য নিস্তব্ধ হয়ে গেল। আন্টি ধীরে ধীরে স্নেহার দিকে তাকালেন। স্নেহা মাথা নিচু করে বসে আছে। আন্টি আবার আমার দিকে তাকালেন। বাবা, তুমি যা বলছো সেটা কি ভেবে বলছো? আমি বিন্দুমাত্র দেরি না করে বললাম, অনেক ভেবেই বলছে। তিনি চুপ করে রইলেন। আমি আবার বললাম, আমি জানি আমাদের পারিবারিক অবস্থার পার্থক্য আছে, কিন্তু আমি স্নেহাকে তার অবস্থানের জন্য ভালোবাসিনি। আমি তাকে ভালোবেসেছি তার মানুষটাকে। পাশ থেকে রাহাত বলল, আন্টি, আমি আবিরকে অনেক বছর ধরে চিনি। ও যা বলছে মন থেকে বলছে। আন্টি দীর্ঘশ্বাস ফেললেন।
আমি আবার বললাম, আমি কথা দিচ্ছি স্নেহার কোনো স্বপ্ন ভাঙতে দেব না, তাকে কখনো একা ফেলে যাব না। আমার কথাগুলো শুনে আন্টির চোখ ভিজে উঠল। কিছুক্ষণ পর তিনি আস্তে করে বললেন, আমার আপত্তি নেই বাবা। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আন্টি হালকা হেসে বললেন, কিন্তু শেষ সিদ্ধান্ত আমার মেয়ের। ঘরে উপস্থিত সবাই একসাথে স্নেহার দিকে তাকালাম। স্নেহা তখনও মাথা নিচু করে বসে আছে। কয়েক মুহূর্ত পর সে ধীরে ধীরে মাথা তুলল। আমাদের চোখাচোখি হলো। আমি কিছু বললাম না, শুধু তাকিয়ে রইলাম। স্নেহার চোখ দুটো ভিজে উঠেছে। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে আস্তে করে বলল, যদি আম্মু রাজি থাকেন তাহলে আমারও আপত্তি নেই। কথাটা শোনার পর মনে হলো পৃথিবীর সব শব্দ হঠাৎ থেমে গেছে। শুধু বুকের ভেতর হৃৎস্পন্দনের শব্দ শুনতে পাচ্ছিলাম। রাহাত সবার আগে হেসে উঠল। তারপর শুরু হলো দুই পরিবারের আনুষ্ঠানিক কথাবার্তা। কয়েক সপ্তাহের মধ্যেই আংটি বদল, আত্মীয়দের আসা যাওয়া, শপিং, হাসি আনন্দে চারপাশ ভরে উঠল। স্নেহা আর আমি খুব বেশি কথা বলতাম না, কিন্তু আমাদের চোখের ভাষায় অনেক কিছু বলে দিত। অবশেষে নির্ধারিত দিনে পারিবারিকভাবেই আমাদের বিয়ে সম্পূর্ণ হলো। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হতে হতে রাত অনেক হয়ে গেছে। সারাদিনের ব্যস্ততা, আত্মীয় স্বজনের ভিড়, হাসি আনন্দের পর অবশেষে আমি নিজের ঘরের দরজার সামনে এসে দাঁড়ালাম। হৃৎস্পন্দনটা অদ্ভুতভাবে বেড়ে যাচ্ছিল। ধীরে ধীরে দরজা খুলে ভেতরে ঢুকলাম। ঘরটা ফুল দিয়ে সাজানো, হালকা সুগন্ধে চারপাশ ভরে আছে। বিছানার একপাশে বসে আছে স্নেহা। লাল শাড়িতে তাকে অসম্ভব সুন্দর লাগছে। আমাকে দেখে সে মাথা নিচু করে ফেলল। আমি কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তারপর ধীরে ধীরে গিয়ে তার সামনে বসলাম। এত চুপচাপ কেন? স্নেহা মৃদু হেসে বলল, জানি না, একটু লজ্জা লাগছে। আমারও। সে অবাক হয়ে তাকালো। আপনারও? অবশ্যই, আজকে তো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত। স্নেহার ঠোঁটের কোণে ছোট্ট একটা হাসি ফুটে উঠল। কিছুক্ষণ দুজনেই নীরব। তারপর আমি আস্তে করে বললাম, একটা কথা বলি। বলুন। প্রথম দিন ইন্টারভিউ দিতে এসে যখন আমার সামনে বসেছিলে, তখন ভাবিনি একদিন তুমি আমার স্ত্রী হবে। স্নেহা হেসে ফেলল। আমিও ভাবিনি আমার বস একদিন আমার স্বামী হবে। আর এখন? এখন মনে হচ্ছে আল্লাহ খুব সুন্দর একটা গল্প লিখে রেখেছিলেন। কথাটা শুনে আমার বুকটা ভরে গেল। আমি ধীরে ধীরে তার হাতটা নিজের হাতে নিলাম। ধন্যবাদ। কিসের জন্য? আমার জীবনে আসার জন্য। স্নেহার চোখ দুটো চিকচিক করে উঠল। সে আস্তে করে বলল, আমাকেও ধন্যবাদ দেওয়া উচিত, কারণ আপনি আমার ভয়গুলোকে ভালোবাসা দিয়ে হারিয়ে দিয়েছেন। আমি মুচকি হেসে তার কপালে আলতো করে একটা চুমু দিলাম। স্নেহা লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। ঘরের নীরবতা তখন আর অস্বস্তিকর লাগছিল না, বরং মনে হচ্ছিল এই নীরবতার মধ্যেই হাজারটা কথা লুকিয়ে আছে। আমি ধীরে ধীরে তাকে নিজের কাছে টেনে নিলাম। স্নেহা মাথা রেখে দিল আমার কাঁধে। একটা প্রতিশ্রুতি দিব। কি? জীবনের যে অবস্থাতেই থাকি, তোমার হাত কখনো ছাড়ব না। স্নেহা আমার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, আমিও। বাইরে তখন গভীর রাত, আর ঘরের ভেতরে দুজন মানুষের নতুন জীবনের শুরু। ভালোবাসা, বিশ্বাস আর একসাথে পথ চলার প্রতিশ্রুতি নিয়ে। স্নেহা আর আমার এই ছোট্ট মিষ্টি জীবনের গল্পটা তো আপনারা শুনলেন। কখনো কখনো জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলো একদম সাধারণ কিছু মুহূর্ত থেকেই শুরু হয়, যেমনটা আমাদের হয়েছিল। অফিসের সেই ব্যস্ত দিনগুলো থেকে শুরু করে আজকের এই একসাথে পথ চলা, পুরো জার্নিটাতেই আপনাদের পাশে পেয়ে খুব ভালো লেগেছে। গল্পটা যদি আপনাদের মনের কোথাও একটু দোলা দিয়ে থাকে, তাহলে ঝটপট একটা লাইক দিন, আর কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাতে একদম ভুলবেন না কিন্তু। আপনাদের এক একটি মন্তব্য আমাদের ভীষণ অনুপ্রেরণা দেয়। আর হ্যাঁ, এই আদুরে ভালোবাসার গল্পটি যদি আপনার বন্ধুদের সাথেও ভাগ করে নিতে চান, তবে এখনই শেয়ার করে দিন। আমাদের এমন আরও সুন্দর সুন্দর গল্পের অংশ হতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং
পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আজ তবে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো বাসায় থাকবেন। আল্লাহ হাফেজ।